নমস্কার, বাংলার প্রাইম টাইমের আরেকটা এপিসোডে আমি ময়ূখ রঞ্জন ঘোষ চলে এসেছি এবং আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি বিগত 5 বছর ধরে রিপাবলিক জবে থেকে লঞ্চ হয়েছে 7ই মার্চ 2021। 7ই মার্চ 2021-এই তিনি আমাদের এই স্টুডিওতে এসেছিলেন। তখন তিনি এসেছিলেন বিজেপি নেতা হিসেবে এবং তারপর যেভাবে গতি প্রকৃতি এগোতে থাকে, পিছোতে থাকে, কখনো কখনো আমরাই অর্জুন সিংকে বলতাম যে আজকে আপনার কি ডেজিগনেশন দেব। তো 5 বছর পরে অর্জুনদা আজকে আপনাকে ডেজিগনেশন দিতে হচ্ছে রাজ্যের মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার পশ্চিমবঙ্গের। অর্জুন সিং, অনেকটা জার্নি, আমি 5 বছরের জার্নি রিপাবলিক বাংলায় ডকুমেন্ট করে রাখতে পারবো আপনার, কিন্তু আপনার এই জার্নিটা অনেক বছরের। ফাইনালি শুভেন্দু অধিকারীর ক্যাবিনেটের অন্যতম পার্সন হিসেবে কাজ করবেন, কিরকম লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে, ভালো লাগা উচিত। কেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর সঙ্গে যে লড়াই হাতে হাত মিলিয়ে আমরা লড়েছি, তার প্রতিফলন মোদিজি আশীর্বাদ, অমিত শাহজির প্ল্যানিং, পশ্চিমবাংলা সনাতনী হিন্দুদের একবদ্ধ হওয়া, অনেকগুলো অত্যাচারের পরে মানুষ যেটা রিয়াকশন, সবটা মিলিয়ে যখন ক্ষমতায় আমরা আসলাম, নিশ্চিতভাবে সে সম্মান, সে মূল্যায়ন মোদিজি আশীর্বাদে, অমিত শাহজির আশীর্বাদে শুভেন্দু অধিকারীজি টিমে সামিল হলাম, যে টিমটা বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছে। এই জন্যে ভালো তো লাগবে। সোশ্যাল মিডিয়ায় একটা লেফট বামপন্থীর একটা ক্যাম্পেইন চালাচ্ছে, আপনাকে নাকি শিক্ষা দপ্তরের অ্যাডভাইজার করে দেওয়া হয়েছে। এটা কি ঠিক না ভুল? আজকে একটু ফ্যাক্ট চেক করে দিন। আমি কি করে বলবো? কেন বামপন্থীরা কত সত্যি বলে কত মিথ্যা বলে তো সবাই জানে। মানে এরকম কোনো জিনিস আপনি অন্তত জানেন না? আমি তো জানি না বা শুনিও নি। বামপন্থীরা শোনারও জায়গা ওদের গর্তের মধ্যে থাকে, আর জানার জায়গা ওদের কোনো সিস্টেমই নেই। হ্যাঁ, ওদের নেতারা, বড় বড় নেতারা আমাদের সঙ্গে কথা বলে, কিন্তু যারা ক্যাম্পেইন চালাচ্ছে তাদের জ্ঞান অভাব আছে, কি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলটাকে নিজের কাছে আর রাখতে পারলো না। আপনার ফেভারিট দিদি, একটা সময়ের দিদি, অর্জুন করে আপনাকে একটা সময় খুব ভালোবাসতো তো মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে। মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসা না পাওয়াটাই ভালো। কেন, যাকে উনি ভালোবেসেছেন, ভাইপোর আগমন পরে সবাইকে কত ক্ষতি করতে হয় সেটা আপনারা নিশ্চয়ই আমাকে, শুভেন্দুবাবুকে দেখেছেন। এই কোন লেভেলে গিয়ে উনি ক্ষতি করার চেষ্টা করেছেন। কোন লেভেলে গিয়ে? সব লেভেলে। উনি তো আমার খুন করার বড় চেষ্টা করেছিলেন। আমি তো শুনেছি আপনি বাহুবলী নেতা হিসাবে কোন লেভেলে নামতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় সব জানে। না, বলে দেখুন, আমাকে আমার উপরে আপনি কোনো কিছু করবেন তো আমাকে তো বাঁচার জন্য সংবিধান অধিকার দিয়েছে। কিন্তু আপনি দেখুন আমার উপরে, শুভেন্দুবাবুর উপরে যত যারা সকল যেভাবে লড়াই দেয় তাদের উপরে তো সেই অত্যাচার তো ছিলই। মমতা ব্যানার্জি ভালোবাসাটা সবটাই স্বার্থের উপরে থাকে। মানে ভালোবাসা না মুরগি পোষা, অনেকটা ওরকম বলতে পারেন, মুরগি পোষা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় আপনি বলেছেন খুব টক্সিক, খুব বাজে। কেন এটা বলছেন? মানে এটা আমি আজকে পডকাস্টে জানতে চাইছি, মানে কারণটা কি এটা বলার? দেখুন, আপনার জীবনে আপনি অনেক স্ট্রাগল করে এই জায়গায় পৌঁছেছেন। আমার জীবনে আমি অনেক স্ট্রাগল করে পৌঁছে, কিন্তু হঠাৎ যে লোকটা কোনো স্ট্রাগল জানলো না, সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করলো না, মমতা ব্যানার্জি মাঝে মাঝে বলে দিলেন 3 বছর ধরে, 3 বছর বয়সে না কেউ স্লোগান দিত, আমরা কোনোদিন দেখিনি। আপনি অভিষেককে ছোটবেলা থেকে দেখেছেন? হ্যাঁ, পিং পং বল খেলতো ওই কালীঘাটের বাড়ি, কালীঘাটে ওই 22 গজের মধ্যে, মানে দখল করা জমির মধ্যে। তখন আমরা ওই ইট পেতে বসে থাকতাম। তো সেই জায়গা মমতা ব্যানার্জি কোন লেভেলে মিথ্যা কথা বলে ভাইপোটাকে নিয়ে এসে বসিয়ে দিল। দেখুন, এটা আমি শুধু বলছি না, আজকে 60 জন বিধায়কও তো এই কথাটা বলছে, যারা সকল মানে উনার হয়ে লড়াইটা করলো এইবারও, তারাও তো
এই কথাটা বলেই বেরিয়ে গেল। তৃণমূল কংগ্রেসের মানে এই মুহূর্তে যার হাতে তৃণমূল কংগ্রেস বিধানসভায় অন্তত আছে তার নাম ঋতব্রত ব্যানার্জি, আবার পুরসভায় যার হাতে এখন তৃণমূল কংগ্রেস আছে তার নাম ফিরহাদ হাকিম। এবার ফিরহাদ হাকিম আবার তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির সাথে আছেন কিনা কেউ জানে না, আবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছেন কিনা কেউ জানে না। মানে 4-5টা ভাগে, এটা তো মানে ওই যাদের জয়েন্ট ফ্যামিলি হয়, জয়েন্ট ফ্যামিলি ভাঙলে নাকি 4-5টা ভাগে ভাঙে, এটা তো এই ধারণাটা আপনার ভুল আছে। মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সঙ্গেই আছে। ফিরহাদ হাকিম মমতা ব্যানার্জির সঙ্গে নেই। কেন মানে বলা যায় না কি ধৃতরাষ্ট্রের মতন যে পুত্রমোহ হয় তো কুরবংশে নাশ হয়েছিল, মহাভারতে এটা আমরা শুনি। মমতা ব্যানার্জি এই পুত্রমোহটা খুব ডেঞ্জারাস। ওনার সালতানাত শেষ হয়ে গেল, কুরবংশ ব্যানার্জি পরিবার শেষ হয়ে গেল, কিন্তু ওই যে পরিবার মানে ভিত্তিক যে ওনার স্বার্থ, পরিবারকে এস্টাবলিশ করা, দেখুন এটা সবারই হয়, যার কিছু থাকে না সে একটু ক্ষমতা পেলে পরিবারকে এস্টাবলিশ করার চেষ্টা উনিও করেছেন, কিন্তু অত্যাধিক করে ফেললেন। মানে লেভেলটা কোন আম্বানি আডারই ফেল হয়ে গেল। বিজনেসটা ওই কি বিজনেস আছে এটা তো সামনে থাকে না। উইদাউট ইনভেস্টমেন্ট তোলাবাজি বিজনেস, এর থেকে ভালো বিজনেস কোথায় পাবেন আপনি? আম্বানি আডানি টাটা বিড়লার ব্যাপারে আমরা শুনেছিলাম কি এরা বিজনেস করে মানুষ বড় হয়েছে, এই তো ইনভেস্টমেন্টটাই কিছু নেই, অল মানে সবটাই প্রফিট, শুধু ইনভেস্টমেন্ট আছে, ক্ষমতায় আছে। পিসি ক্ষমতায় আছেন, পিসি মুখ্যমন্ত্রী আছেন, আর ভাইপো লুটের মন্ত্রী আছে। তো উইদাউট ইনভেস্টমেন্ট অত টাকা রোজগার করা আপনি পৃথিবীর কোনো বিজনেসম্যানকে দেখবেন না। এটা কিন্তু বিজনেস ভালো জানে ও, এই ব্যাপারে আমি কিন্তু ওর প্যারালাল 1 থেকে 100-র মধ্যে কাউকে পাচ্ছি না। আমি শুনেছি অভিষেক ব্যানার্জি নাকি ডিফ্যাক্টো পুলিশ মন্ত্রী ছিল, এই শান্তনু সিনহা বিশ্বাস এদের মতো না, অফিসিয়ালি সে মানে ছিল, শুধু নবান্নে বসতো না, নামটাই ছিল না, সবটাই ওই করতো, পুরো পুলিশ কন্ট্রোল করতো, পুরো পুলিশ কন্ট্রোল করতো। পয়সা মানে এসপি ডিএম ইভেন ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর পোস্টিং জন্য পয়সা দিতে হতো, মানে ট্রান্সফার করা পোস্টিং এর জন্য পয়সা নিত, বিনা পয়সা। সেটা অভিষেক নিত। হ্যাঁ অভিষেক নিত, অভিষেকের মাধ্যমে মমতা নিত। দেখুন দুটো পার্ট ছিল, একটা পার্ট পুলিশের একটা অংশ পয়সা তুলে বড় অংশটা অভিষেককে দিত, আর শান্তনু সিনহা এরা সব পয়সা তুলে মমতাকে দিত। এই দুটো পার্ট ছিল। মাঝখানে কি হলো, অভিষেক সব পয়সাটা নিজের দখল নিয়ে নিল। মানে পয়সার পার্টি চালাবারও পয়সা মমতা ব্যানার্জির কাছে ছিল না। তখন মমতা ব্যানার্জি এই শান্তনু বিশ্বাসটাকে কাজে লাগিয়ে ওই পয়সাগুলো নিজের কাছে নিলে সেই পয়সাটা ঘুরিয়ে ফিরে পার্টি, তার মধ্যে এই ডিপার্টমেন্টে কিছু কিছু ডিপার্টমেন্টে ট্রান্সফার পোস্টিংয়ে ও করতো। আইপ্যাকের লোককে বসানো হয়েছিল সব ডিপার্টমেন্টে, সেখান থেকে একটা বড় অংশ টাকা নিয়ে যেত। আপনি তো একদম শুরু থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন, পার্টি তৈরি হওয়ার পর থেকে আপনি দেখেছেন, তো মমতা বন্দ্যোপাধ্যায়ও নাকি এই যে লোগো চুরি করা বা কংগ্রেসকে ভেঙে তৃণমূলটা করা, এই ন্যাস্টি গেম তো তৃণমূল কংগ্রেসই শুরু করেছে বলছে। কংগ্রেসকে ভেঙে তৃণমূল করা বা এ করে পলিটিক্যালি একটা আলাদা জিনিস, কিন্তু পয়সার জন্যে পুরো মানে বাংলাকে শেষ করা এই ছেলের সঙ্গে মানে মানুষ দেখে নিয়েছে কিভাবে এই ছেলেটা শেষ করলো। প্যারাশুট দিয়ে নেমেছিল তো, এই জন্যে মানে পার্টি সংগঠন, মানুষের অবদান, সিপিএমের বিরোধিতা আন্দোলন, খুন হওয়া কর্মী সবটাই ভুলে গিয়ে লুট করলো। অভিষেকের আগমনটা কবে থেকে, মানে কবে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনাদের কাছে ইন্ট্রোডিউস করে মমতা ব্যানার্জি বললো যে এই এখন তোমাদের নেতা? সেটা তো বুঝাতে হয়নি, তো অনঅফিসিয়ালি বুঝিয়ে দিয়েছিল। আপনার মনে নেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুভেন্দুবাবুকে যুব সভাপতি থেকে সরিয়ে ওকে যুবরাজ বানিয়ে দেওয়া হলো, মানে যুব সভাপতি করা হলো, মনে নেই? মানে সেদিন অফিসিয়ালি, অনঅফিসিয়ালি আগে থেকে চলতো। আবার এর পিছনে আবার মুকুল রায়ও ছিল। আচ্ছা, এই আবার মুকুল রায়কে অভিষেক পিটিয়েছিল। হ্যাঁ, নবান্ন মধ্যে মেরেছিল মুকুল রায়কে অভিষেক। হ্যাঁ, একদম ঘাড়ে ধাক্কা ফাক্কা চড় থাপড় সব মেরেছিল।
কেন? পয়সার হিসাবে নিয়ে। পয়সাটা অভিষেক মুকুল রায় তো পয়সা সকল এই কয়লা ফয়লা পয়সাটা তুলতেন। এবার অভিষেক জানতে পেরেছে কি আমার পিসি মুখ্যমন্ত্রী, পয়সা তুমি তুলবে, পয়সা হিসাব। আপনার মনে আছে একবার আমার গাড়ি মমতা ব্যানার্জি আটকে ছিল কি আমার গাড়িতে কে আছে, গাড়িতে কেউ ছিল না, আমি আরামে, আমার একটু গাড়িতে ঘুমানো অভ্যাস আছে। তখন আমি খুব রিয়েক্ট করেছিলাম এই টপিন রোডে মোড়ে। রিয়েক্ট করার পরে সেদিন আমি পরের দিন আমি সিপি ঘেরাও করেছিলাম। আর ব্যাপক আমার যারা কর্মীরা ছিলেন তারা ব্যাপক মানে ঝামেলা হয়েছিল। এবার মমতা ব্যানার্জি বারবার আমাকে ফোন করছেন, আমি ফোন ধরছি না। আমাকে এক মিডিয়া চ্যানেল ফোন করলো কি আপনাকে কালকে বসতে হবে, নাম করা মিডিয়া চ্যানেল। আমাকে তারপরে ওই বক্সি ফোন করলো, সুব্রত দা যেতে হবে না, এই আছে ওই আছে। আপনি জানেন আমার একটা পেপারও চলে একদিন পেপারটা, তো আমি বললাম না আমি তো যাব, গেছিলাম বলেও ছিলাম কি অর্জুন সিংকে সিপিএম জামানায় কোনোদিন পুলিশ হাত দিতে পারেনি। তৃণমূল জামানা যে তৃণমূলকে দলকে আমরা নিয়ে এসেছিলাম সেই তৃণমূল জামানা আমাদের এত প্রেস্টিজ হ্যাম্পার করা হয়েছিল। এটা নিয়ে বিধানসভার সুযোগন মিশ্রও বলেছিলেন আলোচনার মধ্যে। তখন আমি খুব রিয়েক্ট, মানে আমি এই ছেড়ে দেব বুঝলেন, থাকবো না এখানে। তখন আমার এক মানে আমার পেপার এডিটর ছিল ঋতুব্রত, ওর মাধ্যমে আমাকে ডাকা হয়েছিল। তখন আমি মমতা ব্যানার্জিকে বললাম দেখুন খবর তো আমি মানে যে কোনো লোক থেকে ভালো খবর রাখি সারা বাংলা, কে কি পাপ করছে পুণ্য করে, এটা আমার নেটওয়ার্ক আছে, পার্সোনাল নেটওয়ার্ক আছে। অনেক পুলিশের মধ্যে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চাকরি খবর সব পাবো আমরা, বা আপনাদের মতন লোকেদের সঙ্গে সম্পর্ক থাকে। আমি তখন বলেছিলাম কি রোজ 5 কোটি টাকা তুলছে কে? মুকুল রায়, আপনি কত পাচ্ছেন? ঠিক এই ল্যাঙ্গুয়েজ ছিল, মমতাকে বলেছিলাম। তখন মমতা বলছে না আমরা তো কিছু পাই না। তার 10 দিন পরে মুকুল রায়কে নবান্নতে চড়থাপ্পর মেরেছিল, ঠিক এই মানে এই টাকার খেল নিয়ে। আচ্ছা, এই অভিষেক ব্যানার্জি আমি শুনেছি এরকমও একটা সময় গেছে যখন অভিষেক ব্যানার্জি নাকি দিনে 10-12 কোটি টাকা তুলেছে। এরকম সময় নেই, কন্টিনিউয়াস তুলেছে। এরকম হিসেবটা কিরকম ছিল, মানে কত টাকা তুলতে পারে? দেখুন কয়লা, বালি, পাথর, তারপরে প্রত্যেকটা ডিপার্টমেন্টে টেন্ডার, পৌরসভাতে চাকরি, স্কুলে চাকরি, তারপরে আপনার প্রত্যেক পৌরসভা থেকে টাকা তুলতো। তারপরে কারখানা, আপনার জানেন মদের একটা কারখানা ছিল মেরেটেরে, ওদের সাউথে বন্ধ করিয়ে দিয়েছিল অভিষেক ব্যানার্জি। পর বোতলে টাকা নিত। বাংলায় যত বাংলা মদ বিক্রি হতো পর বোতলে অভিষেক ব্যানার্জি এক্সট্রা টাকা দিত। মানে বাংলা মদের একটা বোতল যদি 50 টাকা দাম হয় তাহলে 5 টাকা 10 টাকা ওর ছিল। কত মানে যারা মদ খাচ্ছে তারা অভিষেক ব্যানার্জিকেও টাকা দিত। হ্যাঁ দিত হতো। আর তারপরে যত বার চলে, বারের মধ্যে জানেন ইলিগাল কাজ হয়ে 12টা পরে বার চালায়, সেই টাকাগুলো পুলিশ তুলে ওর কাছে পাঠাতো। মানে ক্যামেক স্ট্রিটে আপনি ভাবতে পারবেন না কিভাবে টাকা যেত। আর পুলিশের তত্ত্বাবধানে টাকা যেত। কিছু কিছু অফিসার অ্যারেস্ট হয়েছিল, অশোক মিশ্রা, এই বিনয় মিশ্রা কাকা, একে মানে নিজের কাকা ছিল না, পাশে পাশেই থাকতো। এই বিনয় মিশ্রা, ভানাতুয়া পাঠানোটা কি আছে? ভানাতুয়া তো টাকা ডাম্প করার জন্য রাশিয়ান বান্ধবীদের কাছে অ্যাকাউন্টে টাকা অ্যাকাউন্ট ভাড়া পাওয়া যায়, ওখানে টাকা ডাম্প করার জন্য। থাইল্যান্ডে ওর স্ত্রী ইললিগাল ওখানকার নাগরিকতা নিয়েছে। ও থাইল্যান্ডে একটা, এগুলো বলছেন আপনার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারে? অনেকবার বলেছি, ক্ষমতা থাকলে করুক না। তাহলে কতগুলো মামলা হবে এখন? কতগুলো মামলা আছে জানি তো, এই ঘটনাটা জানি। থাইল্যান্ডে আমি তো প্রকাশ্যে মিডিয়াতেও বলেছিলাম, আগেও বলেছিলাম। তো ও এরকম ওখানে কি হয়, ওখানে যে লোকটা মারা যায় থাই নাগরিক, ওখানকার আর্মি লোকরা ইলিগালি
ওই যে আইডেন্টিটিটা বিক্রি করে দেয়, অন্য লোক কিনে না, টাকা দিয়ে। হ্যাঁ, টাকা দিয়ে। আবার কারণটা হচ্ছে থাই নাগরিক হলে আপনি ওখানকার ব্যাংকে আপনি ক্যাশ টাকা যত পান জমা করতে পারেন। থাইল্যান্ডে এরকম আইন আছে, এখন একটু শক্ত হয়েছে, আগে এরকম আইন ছিল। তো এইসব খুব ধুরন্ধর ছেলে, এটা বলতে হবে, পয়সার জন্য ধুরন্ধর ছেলে, মানে রিয়েল ধুরন্ধর অভিষেক ব্যানার্জি, পয়সার জন্য, মানে আর কোনো কারণে ধুরন্ধর না। তাই তো, মাইন্ডটা খুব শার্প বলা যায়। তোলাবাজি কিছু কিছু, আরে ওর তো গ্রেট, মানে কি বলা যায়, গ্রেট অ্যাডভাইজার রাজীব কুমার, মানে যে এখন তৃণমূলের সাংসদ। হ্যাঁ, গ্রেট অ্যাডভাইজার রাজীব কুমার তো বুদ্ধিমান লোক, অ্যাডভাইস কর কিভাবে ম্যানেজ করতে হবে, কিভাবে টাকা দিতে হবে। গৌতম সন্ন্যাল নাম করা লোক, ছেলের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে, মেট্রো ডায়েরি টাকা, তারপরে উনি মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে আছে। মানে একটা বলা যায় না, প্রাইভেট লিমিটেড কোম্পানিতে নানা রকম চোর সব জুটে কিভাবে তোলা তুলতে হবে, কিভাবে এ করতে হবে। মানে আপনি তো বলছেন তোলাবাজিটাকে একটা কর্পোরেটাইজ করে দেওয়া করেছে অভিষেক ব্যানার্জি। একদম একদম কর্পোরেটাইজ করা দেওয়া। মানে এটা থেকে মোটামুটি দিনে কত টাকা কামাই হতে পারে বলে মনে হয়? আমার মনে পার ডে 8 থেকে 10 কোটি টাকা উঠতো। পার ডে অভিষেক ব্যানার্জির কাছেই থাকতো 8 থেকে 10 কোটি টাকা, মানে মাসে প্রায় 200-300 কোটি টাকা। তো এই 200-300 কোটি টাকা তো মানে দুম করে তো একটা ট্রাক করে টাকা রাখলে তো হবে না। লটারিতে যে পাতা বিক্রি হতো না সেই পাতায় লটারি পড়তো, আপনি মার্ক করেন না? কোনোদিন ডিয়ার লটারিতে 1 কোটি টাকা প্রাইজ কেউ পেয়েছে? যারা পেয়েছে সেই টিকিটটা বিক্রি হতো না, সেই টিকিটটা পেত, পুরোটাই জালি। আমাদের সিএম শুভেন্দুবাবু তো বাংলা যে লটারি, ভাগ্যলক্ষ্মী না কি নাম আছে, ওটা চালু করছে। কেন করে ভাই? বাংলার কিছু লাভ হবে। আজকে উনি 3,000 টাকা করে দিলেন, পেমেন্ট শুরু হয়ে গেল। এটা অনেকে তো বলতো কি এসব ইলেকশন গিমিক বলতো। তো তৃণমূলে কি প্রতিটা ভাগে টাকা তোলাটা একটা নেচার? মানে একজন ব্যবসায়ী আমাকে বলেছিল, আমি নাম বলছি না, বিজেপি আসার পরে ব্যবসায়ী বলেছিল যে সবচেয়ে ভালো জিনিস কি হয়েছে জানো ময়ূক, আমাকে এই সিন্ডিকেটের থেকে নির্দিষ্টভাবে জিনিস কিনতে হচ্ছে না, জিনিস অন্য জায়গা থেকে কেনার পরেও আলাদা করে 5 জায়গায় টাকা দিতে হচ্ছে না। মানে প্রতি ভাগে নাকি টাকা দিতে হয়, স্টেপ বাই স্টেপ টাকা দিতে হবে। সিন্ডিকেটকে বেশি দামে মাল কিনতে হবে, মাল আবার কম দেবে। মানে 5 কেজির মাল কিনলে 4.5 কেজি দেবে, 4.5 কেজি দেবে। আবার যে যদি সুপারভাইজার বিরুদ্ধে মার খাবে, মার না খেলে জেলে যাবে। আপনার মনে আছে কি নাম জানি না, ঠিক বিধানসভা দাঁড়িয়ে এই সব্যসাচী অফিসিয়ালি স্বীকার করেছিল কি যেদিন সিন্ডিকেটটা বন্ধ হয়ে যাবে রাজারহাট সল্টলেকে, সেদিন তৃণমূল পার্টি উঠে যাবে। মমতা ব্যানার্জি তাকে তো সাসপেন্ড করেনি, তো অফিসিয়ালি বলেছে। সুজিত বসু কেসটা খেয়ে গেল কেন? ঠিক, সুজিত বোস কি বলা যাবে, সুজিত বোস কিছুই ছিল না, রোল বিক্রি করতো। সুজিত না, সে তো রোল বিক্রি, মানে অনেক বড় বড় ব্যবসায়ী, ফল থেকে গুলশান কুমার ফলের দোকান ছিল, সেখান থেকে 1,000 কোটি টাকার মালিক। মানলাম, তো রোল বিক্রি করে আপনি 10টা লোকের রোল বিক্রেতাকে আপনি ডেকে নিয়ে আসুন যে ওর মতন কয়েক লক্ষ কোটি টাকা মালিক হয়েছে। কয়েক লক্ষ কোটি টাকা? আর কি ভাবেন আপনি? আগুন সব থেকে বেশি কোথায় লাগবে? কোথায়? কলকাতা। বস্তিকে বস্তি জ্বলে যাচ্ছে, বিল্ডিংকে বিল্ডিং রাত্রিবেলা জ্বলে যাচ্ছে, বাজারকে বাজার জ্বলে যাচ্ছে। আর নেভাচ্ছে কে? উনি। ইলিগাল কনস্ট্রাকশন কে করছে? ভাবি। এই যে মানে ট্রায়াঙ্গুলার সিস্টেম। সুজিত বোস কত টাকা কামিয়েছে এখান থেকে, কত টাকা ওকে দিতে হতো। আমার মনে আছে সব্যসাচী যখন মেয়র ছিল, ওকে মাসে 70-80 লাখ টাকা না দেওয়ার জন্য ওকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, মেয়র যখন ছিল। 80 লাখ টাকা মতন দেয়নি? না, দেয়নি, মানে 2-4 বার হয়তো দিয়েছে, ভাগ বাটোয়ারার জন্য। তারপরে আর দিতে পারেনি, ওকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তো এরকম এই পার্টিতে আছে। মানে এই পার্টিতে আপনি সিরিয়াসলি বলছেন যে কোনো আদর্শ, মানে আপনি যে এই হিন্দুত্বের কথা বলছেন, বিজেপিতে হিন্দুত্ব বা সনাতন এই যে আদর্শটা নিয়ে কোনো হচ্ছে, জাতীয়তাবাদ নিয়ে কোনো হচ্ছে, তৃণমূলের আদর্শটাই ছিল হচ্ছে টাকা তোলা। শুধু টাকা তোলা না, মানে খুব নিম্ন স্তরে টাকা তোলা। মানে बोले ना कि कफन के ऊपर से भी पैसा चुरा लेता है, वो टाइप। মৃতদেহ থেকেও টাকা তুলবে। আপনি ভাবুন তো,
মৃতদেহ থেকে টাকা তুলছে না। এই যে 2000 টাকা বললো, কি 2000 টাকা কি ব্যথি, কি সমব্যথী না কি নাম দিয়েছে, সমব্যথী, 500 টাকা না দিলে 2000 টাকা পাওয়া যাবে না। হ্যাঁ, 6 মাসে বাকি আছে। আপনি খোঁজ নিন। আমি বলছি, আমি ভুল বলছি, মেনে বলছি, আপনি প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে দেখুন কি কতদিন ধরে এই টাকাগুলো পাওয়া যায় না। টাকা না দিলে ওই টাকাটাও পাওয়া যাবে না, মানে ওখান থেকেও 500 টাকা দিতে হবে। এই সময় মানে মন্ত্রিসভায় জায়গা নিয়ে আপনারও তো উচিত হচ্ছে এই সব কিছু যে জানেন সেগুলো একটা ফাইল করে সিএম এর কাছে পাঠিয়ে দেওয়া। না না, আমাদের সিএম মানে এমন কি জিনিস আছে যে ওনার কাছে খবর নেই? সব জানেন, উনি সব জানেন, তাই তো অত কুইক ডিসিশন। দেখুন, একটা ডিসিশন হয়, একটা কুইক ডিসিশন হয়। সবাই যোগী আদিত্যনাথজিকে বুলডোজার বাবা বলতেন। কবে বলেছিলেন? প্রথমবার 2 বছর 3 বছর পরে। ইনি কি 1 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে বুলডোজার বাবা হয়ে গেলেন, বুলডোজার দাদা বলে দিন, দাদা হয়ে গেলেন। এবার এটা যারা বুদ্ধিমান লোক হয় তারা সবসময় সিনিয়র সঙ্গে বন্ধুত্ব বেশি রাখে, মানে বয়স্ক লোকের সঙ্গে। এবার কি হচ্ছে, বয়স্ক লোকের অভিজ্ঞতা, অ্যাডভান্স গেম, হেমন্ত দা, যোগী আদিত্যনাথজি, ওদিকে অমিত শাহজি, প্রধানমন্ত্রী, ইনাদের কাজের স্টাইল দেখে দেখে ওই স্টাইলটাকে ইমপ্লিমেন্ট করা। আর পুরো পার্টি তো ব্যাক করছে না। এখানে প্রথম কি ছিল, হাল্লা করতো এরা, পার্টির মধ্যে বিভেদ আছে, এ আছে। পার্টি বিভেদ থাকলে 208 সিট পাওয়া যায়। মানে ভারতীয় জনতা পার্টি তো থাপ্পড় মেরে দেখিয়ে দিল কি তোরা বিভেদ করে দা, আমরা কিভাবে জিতি তোদের দেখিয়ে দিলাম। এবার আমি যদি একটা বাউন্সার দিই আপনাকে, আপনার ব্যারাকপুর বেল্টেই অনেকে বলছে অনেক বিভেদ আছে। আচ্ছা, বিভেদ থাকলে 8-6টা সিট কি করে যেতেন? 14-র মধ্যে 12টা সিট কি করে যেতেন? অনেকে তো রেগে আছে যে আমি, অনেকে টিকিট পাইনি বলে রেগে আছে, অনেকে টিকিট পাওয়ার পরে ঝামেলা হচ্ছে। টিকিট পাওয়ার এটা সবটাই পার্টি ঠিক করে। এবার একটু সবারই ইচ্ছা থাকে হয়, সবার ইচ্ছা থাকলে তো সেটা পার্টি ঠিক করে না। তৃণমূলের লোকজনকে যে আপনি এন্ট্রি দিচ্ছেন বিভিন্ন সময় বলছে, কোথায় তৃণমূল লোকজন? এন্ট্রির দরজা বন্ধ আছে, কে বলেছে? বিধান বিশ্বাসকে নিয়ে মাঝখানে হল্লা হলো, আপনি নাকি তাকে এন্ট্রি দেবেন। কোন বিধান বিশ্বাস? এই আরে দাদা, আমার কাছে সবাই আসতে পারে, কিন্তু আমার দরজাটা খোলা আছে কিনা এটা তো দেখবেন। মানে শ্রমিক ভবনে সবাই আসতে পারে? শ্রমিক ভবন শ্রমিকের জন্য আছে, যেই আসতে পারে। আমি সেই লোকটাকে নিয়ে পার্টিতে বলেছি কি তাকে পার্টিতে নেওয়া হবে, বা কোনো ফোরামে বলেছি? আমার কাছে কেউ নিজের প্রাণ বাঁচাবার জন্য আসতে পারে, কেউ নিজে ভাবতে পারে কি আপনি আমার বাবার বন্ধু, এটা বলতে আসতে পারে। তো নানা রকম লোক আছে। আমি আপনার কাছে কেউ আসলে আপনি কি তাকে ধাক্কা দিয়ে বের করে দেবেন? অসম্ভব। এটা আমি সেই রাজনীতি করি না কি আমি ওই লোকটাকে আমি আমার আইডিওলজির সঙ্গে তোমার মেল খাবে না, তুমি তোমার মতন থাকবে। আমার বক্তব্য আপনি শুনেছেন, ক্ষমতা আসার পরে একমাত্র ব্যারাকপুর যেখানে কোনো ঘটনা ঘটেনি, আর সব মিউনিসিপ্যালিটি রিজাইন হয়ে গেছে। আমি তো দেখছিলাম আপনাকে যে ধমকাচ্ছিল চমকাচ্ছিল আগের একটা ইলেকশনে, ভাইরাল হয়েছিল 24-এ। হ্যাঁ, বনি নাম, সে তাকে তো দেখলাম আন্ডারওয়্যার প্যারেড করাচ্ছে। আন্ডারওয়্যার প্যারেড করাচ্ছে, পুলিশ করাচ্ছে। হ্যাঁ, ও অপরাধী। মানবাধিকার নেই তো শুনুন, না না, আপনি ভুল বলছেন। প্যারেড করাচ্ছে কোথাও? থানা থেকে মানুষকে হসপিটালে মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হয়, এটা সুপ্রিম কোর্ট বলেছে। এবার নিয়ে যাওয়ার সময় আপনি যদি ছবি তুলে বলেন কি প্যারেড করাচ্ছে, তাই কিছু বলার আছে? কিছু বলার আছে? পুলিশ তো কোনো বেআইনি কাজ করেনি, আপনাকে নিয়ে যাচ্ছে মেডিকেল করাবো, এটা আইনে বলছে। আপনি যদি পিসিতে আছেন 2 বার আপনাকে মেডিকেল করাতে হবে, 2 টাইমস। সেটাই হয়েছে প্যারেড। তৃণমূলে এখন ওখানকার অবস্থাটা কি, একটু গসিপটা বলুন না। মানে পার্থ ভৌমিক এখন কোথায়, রাজ চক্রবর্তী কোথায়? পার্থ ভৌমিক বেপাত্তা, রাজ চক্রবর্তী দল ছেড়ে দিয়েছে, সোমনাথ শ্যাম পালিয়ে বেড়াচ্ছে। উত্তর 24 পরগনার নেতা কে তাহলে? তৃণমূলের নেতাটাকে, মানে তৃণমূল দলটা আছে না নেই? না, এখন আমি মনে হচ্ছে যেরকম আপনি বলেন অমুক আপনার সঙ্গে দেখা করতে যাচ্ছে, তমুক, তো
বা মানে মোটামুটি ওদের কেউ স্মরণ দেওয়ার বা ওদের কথা শোনার লোক নেই। আমাদের বাধ্য হয়ে আমরাই শুনছি, হ্যাঁ বলো কি ভাই, পার্থভূমি গায়েব আছে, বালু মল্লিক পালিয়ে গেছে, এইসব হচ্ছে। মানে এই বিভিন্ন জায়গায় যে জনরোষ বলা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে ডিম ছোড়া হলো, উত্তর চব্বিশ পরগনায় বিভিন্ন জায়গাতে আমি দেখছি ঝামেলা হচ্ছে, এগুলো তো আপনাদের কন্ট্রোল করতে হবে। একদম সিএম তো বা শ্রমিক ভট্টাচার্য তো ডিরেক্ট নির্দেশ দিয়েছে। আপনি বলুন, যে লেভেলে 65টা খুন হয়েছিল, কয়েক হাজার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, কয়েক হাজার ভাঙচুর হয়েছিল ঘর, মহিলাদের উপর অত্যাচার হয়েছিল, কোটা ঘটনা ঘটেছে, পয়েন্ট মধ্যেও পড়বে না। পার্টি তো কন্ট্রোল করেছে, এর জন্য আমাদেরও গালাগালি শুনতে হচ্ছে। পার্টির লোকরা যারা মার খেয়েছিল তারাও আমাদের এগেনস্টে কথা বলছে, কিন্তু আমাদের পার্টি থেকে বলা আছে কি এটা মানে অর্জুন সিংকেও এখন গান্ধীগিরি করতে হচ্ছে। নিশ্চয়ই এটা গান্ধীগিরি হবে, কিন্তু ভাল লাগছে গান্ধীগিরি করতে, ভাল লাগছে। আচ্ছা, কিন্তু ব্যারাকপুরে তো সব পৌরসভাতে রিজাইন করে তো দিয়েছে, এটাও তো দেখবেন। অনেকে বলছে চাপে অর্জুন সিং না টেলিফোন করে উল্টো চাপ দিচ্ছে। আচ্ছা, আমার একটা ফোন না আপনি কল রেকর্ড বের করে দেখিয়ে দেন। আপনার ছেলেরা করেছে। আচ্ছা, আমার ছেলেদেরও কোনো বের করে দেন, ওরা হঠাৎ করে রিজাইন করে দেবে। একটাই কারণে, চোরকে যদি বলেন কি ভাই, পুষ্পা সিনেমা হয়ে যাচ্ছে না, চোরকে যদি বলেন কি ভাই তোমার নামে এফআইআর হবে, তা যে চোর হবে সে তো আগে পালিয়ে যাবে কিনা, আর যদি চোর না থাকে ভাল তাপিয়েতে থাকবে। ব্যারাকপুরে অনেকে বলে আপনি সবচেয়ে বড় গুন্ডা। আপনি বললে তো মানুষ মানবে না। আমি বলছি না, মানে সোশ্যাল মিডিয়াতে লোকজন বলছে যে আপনারা বলে তৃণমূলকে ঠান্ডা তো আপনি করলেন, কিন্তু সেটা তো মানে বিভিন্ন ভাবে হয়েছে। আপনি একটা দেখান কোন জায়গা কি, আমি তো যে আমাকে গালাগালি করেছিল, মেরে দেব বলেছিল, তাকে আমি বলে তোকে ক্ষমা করলাম, যার কথা আমি বলে ক্ষমা করে দিয়েছি। তো আমি তো ওকে কিছু করিনি, ওকে তো পুলিশ ধরেছে। আমি তো কোনো কাউন্সিলর চেয়ারম্যানকে বলিনি কি ভাই তুমি রিজাইন করো, রিজাইন করে দিয়েছে। আমি এর মধ্যে কি করতে পারি? ব্যারাকপুর সব থেকে ঠান্ডা, আপনি দেখুন কোথাও কোনো গন্ডগোল নেই, কিন্তু সব রিজাইন করে দিয়েছে। তো বুলডোজারও চলছে। বুলডোজার যেখানে ইললিগাল কনস্ট্রাকশন আছে, সিপিএম তো বুলডোজার চালাতে দেবে না বলছে। ছাড়ুন সিপিএম তো বাড়ছে ওখানে। কিছু সিপিএম কোথা থেকে বাড়বে? সিপিএম কোথা থেকে বাড়বে? সিপিএম আছেটাকে, সিপিএম লিডার বিহীন আছে। কে লিডার আছে? সালিম সাহেব লিডার। আপনাদের উত্তর চব্বিশ পরগনায় কত লিডার নাম বলুন, 5টা নাম বলুন পরপর। সিপিএম এ কে 5টা লিডার আছে? সব সিপিএম এর লিডার আমার বন্ধু আছে। মানে আপনি কি সিপিএম, তৃণমূল, কংগ্রেস সবার সাথে কি যোগাযোগ থাকে? এটাই তো পলিটিক্স। সুভাষ চক্রবর্তীর স্টাইল। সুভাষ চক্রবর্তী খারাপ লোক তো ছিলেন না, পলিটিক্সটা তো করেছেন। হ্যাঁ, এটা আলাদা কথা কি সুভাষ চক্রবর্তী মারা যাওয়ার পরে বাড়ির লোকরা সে পয়সাগুলো পায়নি। মদন দা কি যোগাযোগ রাখছে? দেখুন, আমি আপনাকে বলছি, পলিটিক্যাল লোক সঙ্গে আমার কোনোদিন লড়াই না। মদন মিত্র জিতলো কি করে? মানে এই বাজারেও কিন্তু মদন মিত্র জিতলো। মদন মিত্র জিতেছে, আমাদের হয়তো কিছু ভুল হয়েছে, স্যার জানে জিতেছে। আর তৃণমূলে এই মুহূর্তে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে রয়েছে তাদেরকেও তো আপনি খুব ভালোভাবে চেনেন। মানে তারা কি আদৌ থাকবে না, এরাই শুধু থাকবে? তারাও থাকবে না। ফিরাদ হাকিম থাকবে না? না। কল্যাণ ব্যানার্জি আমার মনে হচ্ছে ওটাও থাকবে না। চন্দ্রিমা ভট্টাচার্য থাকলে থাকতে পারে। কাকুলি ঘোষ দস্তিদার থাকবে না, উল্টো সুর করছে তো। সুখেন্দু শেখর রায় স্টুডিওতে এসে থাকবে না। থাকবে কারা? এত বড় নাকি মাস লিডার ছিলেন, ওনার সাথে থাকবেটা কি? আপনি আমার পুরনো কথাটা ভুলে যাচ্ছেন। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম এই দলটা সরকারি বেনিফিশিয়ারিদের দল। যেদিন সরকার চলে যাবে বেনিফিশিয়ারি এই দল থেকে শেষ হয়ে যাবে। বিরোধী দল হিসেবেই তো এই সরকারটা, এই তৃণমূলটা ছিল আছে কোথায়? 11-র আগে তো ছিল। তখন কিভাবে লোকে ছিল এই দলটার সাথে? তখন লড়াই ছিল সিপিএম এর বিরুদ্ধে, সেই লড়াইয়ের মধ্যে আমরাও ছিলাম। কিন্তু ক্ষমতা আসার পরে যে সিঁড়ি দিয়ে উঠলেন সে সিঁড়ি ভেঙে দিলেন। পুরো ভাইপোর জন্য? পুরো ভাইপোর জন্য। ওই পুত্রমোহ যে ধৃতরাষ্ট্রের যে পুত্রমোহ, অত ক্ষমতাশালী সাম্রাজ্য একটা,
তিল তিল করে মারা গেল, 100 ছেলে মারা গেল। কেন মারা গেছিল? ধর্মর লড়াইয়ের মধ্যে মারা গেছে। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? ধর্ম যুদ্ধ মধ্যে সবকিছু করা যাবে, আর ধর্মকে শেষ করা জানে, ধর্ম স্থাপিত করা জানে, সব লড়াই করতে হয়। তো আপনারা কোনোদিন মানে তৃণমূল নেত্রীকে জানাননি যে এই ভাইপোই সব শেষ করে দেবে? কেন জানাবেন? যার চোখে গান্ধারীর মতন পট্টি বাঁধা আছে, মানে দেখাবার জন্যে, অ্যাকচুয়ালি গান্ধারী কি দেখাবার জন্যই তো পট্টি বাঁধতো। আমি খুব স্বামী ভক্ত আছি, পট্টি বেঁধে ঘুরে বেড়াতো। তো মমতা মাঝি মানে পুত্রমোহ থাকলেও গান্ধারীর মতন পট্টি বেঁধে ঘুরে বেড়াতেন। বেশ, অনেক ধন্যবাদ অর্জুন দা। কোন দপ্তরে কি কাজ হয় সেই দিকে তো নজর থাকবে, কিন্তু আজকে একটা পডকাস্টে মানে এই পুরনো গসিপ, যে পুরনো গল্পগুলো, সেগুলো জানলাম। কিন্তু যদি সুযোগ হয়, 3টে কি বড় জিনিস করবেন সেটা বলে আজকে শেষ করব। বাংলায় ফ্রি হ্যান্ড যদি দেওয়া হয়? দেখুন, বাংলায় এক্সটর্শন, তোলাবাজিটাকে ফার্স্ট বন্ধ করে দিতে হবে। করবেন? একদম। আমার যতটুকু ক্ষমতা, যতটুকু সরকার আমার ক্ষমতা দেবে, আমি এটা বন্ধ করাবার চেষ্টা করব। দ্বিতীয়, ইন্ডাস্ট্রি জন্য সেফ প্যাসেজ দিতে হবে। রোহিঙ্গাদের জানে না, রোহিঙ্গাটা বন্ধ করতে হবে, ইন্ডাস্ট্রিকে সেফ প্যাসেজ দিতে হবে। পুরনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াকে, যেহেতু ইনফ্রাস্ট্রাকচার আছে, সেটাকে রিভাইভ করা দরকার আছে। তাহলে কি হবে, আমাদের যে নতুন জেনারেশন যে বাংলা ছেড়ে পালিয়ে যাচ্ছে, তাকে এখানে মা বাবার সঙ্গে থাকা, নাহলে এখানে বৃদ্ধাশ্রমে লাইন লেগে যাবে। আর 3টে তো বলে দিলাম। আর সবচেয়ে বড় জিনিস যেটা লোকে বলছে, ভয় পাচ্ছে, এই বুলডোজার বাবা, বুলডোজার দাদা, এনকাউন্টার দাদা, এই দাদা, ওই দাদা। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, ইল্লিগাল কনস্ট্রাকশন রাস্তার উপরে পার্টি অফিস বানিয়ে দেওয়া মানুষের সেবার জন্য, তো গরিব লোকগুলো করবে কি? আপনিও তো শ্রমিকের কথা বলছেন, শ্রমিকগুলো করবে কি? শ্রমিকগুলো কাজ দিন, কারখানা চালান। শ্রমিকগুলো কাজ আছে রাস্তা দখল করে পয়সা তোলা। এটা সিপিএম খুব, আমি আপনাকে নিজেই বলছি, সিপিএম প্রচার শুরু করলো কি, স্টেশন থেকে হকার তুলে দিয়ে, আপনি আমাকে দেখিয়ে দিন তো কোথায় হকার তুলেছে। নোটিশ দিয়েছে, এটা ওদের নিয়ম আছে, নোটিশ দেবে, সরাবে। কিন্তু এবার কি করেছে, যে দোকানটা বন্ধ আছে দীর্ঘদিন ধরে, ওখানে ভুলভাল কাজ হচ্ছে স্টেশনে, সেটা সরানো হয়েছে। আর স্পষ্ট ভাষায় রেলের সঙ্গে কথা হয়েছে, রেলে যে খালি কোয়ার্টারগুলো পড়ে আছে, সেখানে দোকান করে ভাড়া দিয়ে এদেরকে এস্টাবলিশ করুন, ততদিন একে সরাবেন না। ট্রেনের মধ্যে হকাররা ঘুরতে পারবে? দেখুন, বিক্রি করতে পারবে ট্রেনের মধ্যে। আমার হচ্ছে পৃথিবীতে সব দেশেই হকাররা আছে, কিন্তু রেজিস্টার্ড হকার আছে। ধরুন লন্ডনেও আপনি যাবেন, ট্রেনে হকার আছে, কিন্তু তারা 2-4জন রেজিস্টার্ড আছে, তারা রেল কোম্পানি তাদেরকে পারমিশন। এবার আপনার যখন ইচ্ছা হলো তখন আপনি হকারই নিয়ে চলে গেলেন, আর তারপরে হকার কেন করে? কোনো কাজ নেই তার জন্য করছে। যদি কাজের ব্যবস্থা হয়ে যায়, তাহলে হকারগিরি করবে কেন? ঠিক। অনেক ধন্যবাদ। অর্জুন সিং আমাদের সঙ্গে ছিলেন। মূলত যে জিনিসগুলো আপনারাও জানতে চান মন্ত্রীদের থেকে, সেই জিনিসগুলো আমরাও এখানে বলার চেষ্টা করছি, কিন্তু সবটা নয়। দায়িত্ব নেওয়ার পর আবার অর্জুন সিংরা আসবেন এবং তখন দপ্তর নিয়ে ধরে ধরে কাটাছেড়া করা হবে এবং চোখে চোখ রেখে প্রশ্ন করা হবে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।